আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জানি না আসলে আমি সম্প্রতি বেশ কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে সমালোচনা করে পোস্ট দেওয়ার ফলে হয়তো বাংলাদেশে অনেক চিকিৎসক অথবা অনেক রোগীরা মানে আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছেন। এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নয় আসলে। সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড যেটা সেটা সবার জানা উচিত। এর আগে জানা উচিত আসলে আমাদের যে এই যে চিকিৎসা পদ্ধতির গাইডলাইনগুলো কীভাবে আসে। আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাই। দেখেন এখানে বাংলাদেশে ডায়াবেটিসের সর্বপ্রথম গাইডলাইন এসেছে। এটা ২০২৩ সালের নিউজ। এখন এই গাইডলাইনগুলো আসার দরকার কেন? যে কোনো চিকিৎসার জন্য সর্বোত্তম বা সবচেয়ে ভালো যে পদ্ধতিটা আছে, যেটা রোগীর জন্য সবচেয়ে বেশি উপকারী, সেই পদ্ধতিগুলা বিভিন্ন স্টেপে পরীক্ষিত হয়ে যখন দেখা যায় যে না, এই পদ্ধতিটা আসলেই কাজের এবং এটা রোগীর জন্য উপকারী এবং এটার সাইড এফেক্ট তুলনামূলক অনেক কম, সেইগুলোই আস্তে আস্তে বিভিন্ন ধরনের ধাপ পেরোয় তারপরে একটা গাইডলাইন আকারে, একটা বুকলেট আকারে প্রকাশিত হয় এবং সেটা বিশ্বব্যাপী তখন ছড়িয়ে পড়ে। এই গাইডলাইনগুলো আসার সুবিধা হলো এটা, যে এটা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে এটার উপরে বিভিন্ন রোগীদের উপরে র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল হয়। র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়ালটা কি? যে একটা চিকিৎসা পদ্ধতি এবং তার পাশাপাশি আরেকটা প্লাসিবো চিকিৎসা পদ্ধতি, মানে অন্য কোনো একটা মেডিসিন দিয়ে পাশাপাশি করে করা হয় এবং তুলনা করে দেখা হয় যে আমি যেই পদ্ধতিটাকে টার্গেট করে নিয়েছি সেই পদ্ধতিটা অন্য পদ্ধতির থেকে কতটা বেশি কার্যকরী। তারপরে তাদের ডাটা কালেকশন করে কম্পেয়ার করা হয়। এরকম সারা পৃথিবীর বড় বড় 10টা 20টা 50টা হসপিটালের ডাটা একত্র করা হয়। তারপরে একটা প্যানেলিস্ট নিয়োগ করা হয়, যে সেখানে এই সাবজেক্টের সবচেয়ে বড়, বিশ্বের যে বড় বড় বিশেষজ্ঞরা আছে সেই বিশেষজ্ঞদের মিলে একটা টিম করা হয়। তারা মিলে দেন একটা কনসেনসাস তৈরি করে যে হ্যাঁ, এই চিকিৎসা পদ্ধতিটা এটা অনেকটা সেফ এবং অনেকটা কার্যকরী, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক বেশি কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। আমি যদি আপনাদেরকে এই চিকিৎসার যে গাইডলাইনগুলো আসে এটার আমি কীভাবে এটা গাইডলাইনটা আসে এই সম্পর্কে আপনাদেরকে যদি একটু শর্টে বলি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি এখানে কম্পিউটার থেকে বলার চেষ্টা করতেছি। দেখেন, যে কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইনটা এটা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা, যেটা বৈজ্ঞানিক প্রমাণ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি হয়। এই গাইডলাইন আসার বেশ 5টা 6টা বা 7টা স্টেপ আছে। আমি সংক্ষেপে সেই স্টেপগুলো বলি। সর্বপ্রথম স্টেপ হলো যে টপিক সিলেকশন করে এবং প্যানেল সিলেকশন করে। তারা কোন রোগের জন্য, কোন চিকিৎসার জন্য গাইডলাইন তৈরি করবে তার একটা ফর্মুলা তৈরি করে এবং ফর্মুলা অনুযায়ী এই গাইডলাইনটার জন্য যে মেডিসিনটা বা যেই চিকিৎসা পদ্ধতিটা আমরা চুজ করতেছি সেটা কতটা কার্যকর হবে সেটার একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করা হয় যে আমরা এই উদ্দেশ্যে করতেছি। পরবর্তীতে বিভিন্ন হসপিটালে এটার উপরে ট্রায়াল হয়। ট্রায়াল জিনিসটা হলো যে রোগীর উপরে চিকিৎসা দেওয়া হয়। যে কোনো ট্রায়াল যখন দেওয়া হয় সেক্ষেত্রে সেই চিকিৎসাটা সবসময় রোগীর জন্য ফ্রি করে দেওয়া হয়, কারণ সেটার আউটকাম সম্পর্কে তো বা ওইটা এক্স্যাক্টলি কাজ করবে কিনা সে সম্পর্কে তো এখনও অজানা যে কোনো জিনিসকে আমি রোগীকে দিব, রোগীকে আমি ভালো করে বোঝাবো যে আমরা একটা রিসার্চ পারপাসে এই কাজটা করতেছি, এটা আউটকামটা এখনও শিওর না, তবে আমরা আপনাকে ফ্রি করে দিচ্ছি, যার ফলে আপনার এর কোনো চিকিৎসার খরচ বহন করতে হবে না। এরকম যখন 50টা হসপিটালে এরকম বিভিন্ন ধরনের লিটারেচার হবে, সেই লিটারেচার রিভিউ রেজাল্টগুলো একত্র করে কম্পাইলেশন করে ওটাকে মেটা অ্যানালাইসিস বলা হয়। সেই মেটা অ্যানালাইসিস করে পরবর্তীতে ডিসাইড করা হয় যে হ্যাঁ, এই জিনিসটা কার্যকর করলে তখন সেটার আবার বিভিন্ন ধরনের এভিডেন্সের গ্রেড আছে। গ্রেড 1 2 3 4। যেটা 1 মানে সেটা একদম হাইলি রিকমেন্ডেড যে ইউজ করা যাবে। তারপরে গ্রেড 2 মানে যেটার ক্ষেত্রে ইউজ করা যাবে কিন্তু রেজাল্ট হয়তো তত বেশি এক্সপেক্টেড না। এরকম 3 4 এরকম নন রিকমেন্ডেড, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি অফ রিকমেন্ডেশন আছে। এই যে রিকমেন্ডেশন দেওয়া হলো, তারপরে যে একটা কনসেনসাস বোর্ড হয় অথবা একটা ইন্টারন্যাশনাল মিটিং কল করা হয়। সেই মিটিংয়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় এই বিষয়ের যে বিশেষজ্ঞরা আছে তারা একটা প্যানেল মিলে যখন একটা ডিসিশন দেয় যে হ্যাঁ, এটার ওষুধের মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া অথবা চিকিৎসার সময়কাল, এইসব জিনিসগুলো, তখন সেটার মধ্যে ফর্মুলা একটা রিকমেন্ডেশন করা হয়। সেই ফর্মুলা রিকমেন্ডেশন যখন অ্যাকসেপ্টেড হয় তখন সেটা আবার স্বতন্ত্র অন্য যারা প্যানেলের মধ্যে ছিল না তাদের কাছে সেটা রিভিউর জন্য পাঠায়। এটাকে এক্সটার্নাল রিভিউ বলে। সেই এক্সটার্নাল রিভিউ যখন অ্যাকসেপ্টেড হয় যে না, এটার মধ্যে সব ঠিক আছে, কোনো ভুল বা অসামঞ্জস্য নাই, পরবর্তীতে সেটা ফাইনালাইজেশন বা চূড়ান্ত করা হয় এবং সেটা বুকলেট আকারে পাবলিকেশন হয় এবং সারা বিশ্বে সেটা পৌঁছায় দেয়। তাহলে দেখেন, একটা চিকিৎসা পদ্ধতি আসার আগে কত লম্বা ধাপ পার হয়ে আসে, কিন্তু আমি যদি এই কোনো ধাপকে ফলো না করে লাভ দিয়ে আমি এসে ওইটাকে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা শুরু করে দিই, সেটার লং টার্ম আউটকাম, সেটার দীর্ঘমেয়াদী যেসব ক্ষতি বা লাভ সেই সম্পর্কে আমরা কিছু না জেনে যদি আমরা চিকিৎসা হিসেবে শুরু করি, পরবর্তীতে যদি সেই চিকিৎসাটা রোগীর জন্য কোনো ক্ষতির কারণ হয় সেটার দায়ভার কে বহন করবে? এই জিনিসটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ গাইডলাইন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্বীকৃত এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য গাইডলাইন। এই গাইডলাইনের মধ্যে স্পষ্ট বলা আছে যে পিআরপি বা পিশক থেরাপি সেটা একমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল পারপাসে, মানে সেটা পরবর্তীতে গাইডলাইনে আসবে কিনা সেটা শিওর না। যদি এটার মেটা অ্যানালাইসিস করে, রিসার্চ করে যদি দেখে প্রমাণিত হয় যে না, এটা ভালো কাজ করে, তখন বলা যাবে যে এটা আদৌ ইউজ করা যাবে কিনা। তার আগে যদি কেউ এটাকে ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই যদি এটাকে ক্লিনিক্যাল রোগীদের হিসেবে ইউজ করা হয় এবং তাদের কাছ
থেকে আর্থিক লাভবান হওয়া শুরু করে দেয়, তাহলে যেটা হবে যে সেটা গাইডলাইনের ব্যত্যয় হবে, এবং গাইডলাইনের ব্যত্যয় হওয়া মানে সেটা রোগীর জন্য বড় একটা ক্ষতির কারণ হতে পারে। এখন অনেকে আমাকে বলেছেন যে এটা তো বিভিন্ন দুবাইতে বা থাইল্যান্ডে এইসব জায়গায় হচ্ছে। প্রাইভেট ক্লিনিক্যাল প্র্যাকটিসে, এমনকি সিঙ্গাপুরেও অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস হয়। আপনারা যদি সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে ঢুকেন, এখানে দেখবেন কত ডাক্তারদেরকে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, কারণ তারা গাইডলাইন ফলো করে চিকিৎসা দেয়নি। সুতরাং এই গাইডলাইন জিনিসটা খুবই খুবই জরুরি। সেটা যদি মানেন, আপনি যদি গাইডলাইন ফলো করে চিকিৎসা দেন, কেউ আপনাকে কোনো দোষারোপ করতে পারবে না। দেখেন, আমি সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে গাইডলাইন আছে সেটাকে আমি ফলো করে চিকিৎসা দিচ্ছি। এতে যেটা হবে যে রোগী উপকৃত হবে, আমি চিকিৎসক হিসেবে কনফিডেন্ট থাকবো যে না, আমি ঠিক জিনিসটা দিয়েছি। উপকার পৌঁছানো একমাত্র উপরওয়ালার মালিক। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ রিসার্চে সর্বোচ্চ যেটা ভালো আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে উপরওয়ালা নির্ধারণ করবে যে কার জন্য এটা উপকার হবে কি হবে না, কে উপকার পাবে কি পাবে না। কিন্তু আমরা সর্বোচ্চ এটার জন্য যতটুকু মানে হালাল ওয়ে আছে সেটা করবো। এখন আমি যদি কোনো গাইডলাইন ফলো না করে যদি কোনো একটা সমস্যা হয়, বা কোনো রোগী যদি সেটাকে চ্যালেঞ্জ করে বসে যে আপনি আমাকে চিকিৎসা দিলেন, আপনি কোন গাইডলাইন ফলো করে দিয়েছেন, তাহলে কিন্তু মাঠে মারা যাবে। আমি জানি না বাংলাদেশের হয়তো আইনের ফাঁকফোকর অনেক বেশি, অথবা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অত বেশি স্ট্রং না, বা অত বেশি সার্ভিলেন্স করে না। কিন্তু যেই দেশে এটা নিয়ে সার্ভিলেন্স করে, তারা যদি কোনোভাবে একবার আপনাকে মামলা ঠুকে দেয়, আপনার কিন্তু একদম জীবন শেষ হয়ে যাবে। তখন কিন্তু আপনি কোনোভাবেই অ্যান্সার দিতে পারবেন না যে আপনি কীভাবে এটাকে আপনি গাইডলাইন হিসেবে ফলো করেছেন। আর যদি সেটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তাহলে আপনি আপনার কাছ থেকে কেন টাকা নিয়েছেন, এটার অ্যান্সার কিন্তু তখন দেওয়া যাবে না। এই কারণে সবাইকে বলি, এটা আসলে কারো প্রতি কারো কোনো শত্রুতা বা ইয়া না। আমরা চিকিৎসক, আমরা চাই রোগীদের উপকার হোক, আর রোগীরাও চায় তারা সুস্থ হোক। এই দুইটা জিনিস যেন প্যারালালি একইভাবে ভালো থাকে, এটা সবার মাথায় রাখা উচিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।